আসসালামু আলাইকুম। মাস্টারিং মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ফার্মাকোকাইনেটিক্স নিয়ে কথা বলছিলাম। আমরা ফার্মাকোকাইনেটিক্সকে বলে আসছি যে এটা হচ্ছে এডিএমই স্টাডি। এডিএমই স্টাডি এর ভেতরে আমরা অ্যাবজর্পশন এর আলোচনা করেছি। আজকে আমরা ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। শুরু করা যাক। আচ্ছা, অ্যাবজর্পশনের আলোচনায় আমরা একটা কথা বলে আসছি যে আমরা একটা ড্রাগ যখন ওরাল রুটে দিব বা যে কোনো রুটে দিব, তখন ওই ড্রাগটা যেখানে আমরা দিলাম সেখান থেকে যে ব্লাডে আসলো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে অ্যাবজর্পশন। আচ্ছা, এখন ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায়? তো ডিস্ট্রিবিউশন কখন হবে? যখন একটা ড্রাগ ব্লাডে আছে, মানে অ্যাবজর্পশনের পরে ডিস্ট্রিবিউশন হবে। তো ডিস্ট্রিবিউশন বলতে আসলে কি বোঝায়? ডিস্ট্রিবিউশন বলতে বোঝায় যতটুকু ড্রাগ আমাদের ব্লাডে আসলো ওই ড্রাগটার ভেতরে কতটুকু ড্রাগ আমাদের টিস্যুগুলোতে যাচ্ছে। তার মানে ধরো আমি যদি আমাদের এই ব্লাডে যেই ড্রাগগুলো এখন আছে এগুলোকে লিভারে পাঠাতে চাই, তাহলে এই যে আমাদের পাঠাতে চাওয়া এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে ডিস্ট্রিবিউশন। তাহলে এই অ্যারোটা দিয়ে আমরা ডিস্ট্রিবিউশনকে ইন্ডিকেট করতেছি। তো এই যে অ্যারোটা আমরা দিলাম, এই অ্যারোটা থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে যে একটা ড্রাগকে যদি ডিস্ট্রিবিউট হইতে হয় তাহলে এটাকে ব্লাড ভেসেল থেকে বের হইতে হবে এবং আরেকটা টিস্যুর ভেতরে প্রবেশ করতে হবে। এখন এই যে একটা ড্রাগকে ব্লাড ভেসেল থেকে বের হইতে হবে আরেকটা টিস্যুতে প্রবেশ করতে হবে, সেজন্য আমাদের এই যে ড্রাগটা আছে সেই ড্রাগটাকে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা মেমব্রেন কি করতে হবে? তাকে ক্রস করতে হবে। আচ্ছা, তো কখন একটা ড্রাগ একটা মেমব্রেনকে ক্রস করতে পারে? যখন সেই ড্রাগটা লিপিড সলিউবল হয়। তাহলে ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য প্রথমত যেটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা কি? সেটা হচ্ছে লিপিড সলিউবিলিটি। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন মানে কি? ডিস্ট্রিবিউশন মানে আমাদের টিস্যুগুলোতে যে পরিমাণ ড্রাগ পৌঁছাচ্ছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য কি করতে হয়? মেমব্রেনকে ক্রস করতে হয়। আর মেমব্রেন ক্রস করাটা কিসের উপর ডিপেন্ড করে? বেসিকলি এটা লিপিড সলিউবিলিটির উপর ডিপেন্ড করে। আচ্ছা, শুধুমাত্র যে লিপিড সলিউবিলিটির উপর ডিপেন্ড করে আমাদের ডিস্ট্রিবিউশনটা তা কিন্তু না। আমরা এখন দেখার চেষ্টা করব যে এই ডিস্ট্রিবিউশনটা আসলে কোন কোন ফ্যাক্টর এর উপরে ডিপেন্ড করে। আমরা এখন ওই ফ্যাক্টরগুলো নিয়ে ডিটেলস কথাবার্তা বলবো। প্রথমেই আমরা লিপিড সলিউবিলিটির কথাটা বলে ফেলছি। তাহলে কোনো একটা লিপিড সলিউবল ড্রাগ এর ডিস্ট্রিবিউশনটা কেমন হবে? এর ডিস্ট্রিবিউশনটা বেশি হবে। আর ওয়াটার সলিউবল ড্রাগস এর ডিস্ট্রিবিউশনটা কেমন হবে? যেহেতু তারা মেমব্রেন ক্রস করতে পারে না, তাদের ডিস্ট্রিবিউশনটা কম হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সোজা সাপটা কথা। এর পরবর্তীতে আমরা আরও কিছু ফ্যাক্টর এর কথা চিন্তা করি। আমরা চিন্তা করি যে আমাদের ব্লাড এর ভেতরে কি আছে, মানে ব্লাডের কম্পোনেন্টগুলো কি কি আমরা একটু দেখি। আমাদের ব্লাড এর ভেতরে আছে দুইটা জিনিস মূলত। আমাদের ব্লাডের ভেতরে আছে কিছু প্লাজমা আর কিছু সেল। আচ্ছা, এখন এই যে প্লাজমা, এই প্লাজমার একটা গুরুত্বপূর্ণ অংশ কি? এই প্লাজমার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্লাজমা প্রোটিন। এই প্লাজমার একটা গুরুত্বপূর্ণ অংশ কি? এই প্লাজমার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্লাজমা প্রোটিন। আচ্ছা, কেন আমরা এখানে প্লাজমা প্রোটিনের কথাগুলো নিয়ে আসলাম? সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু ড্রাগ আছে, ধরো এটা হচ্ছে আমাদের একটা প্লাজমা প্রোটিন। কিছু কিছু ড্রাগ আমাদের এমন আছে যেগুলো আমাদের এই প্লাজমা প্রোটিন এর সাথে বাইন্ড করে। কিছু কিছু ড্রাগ এমন আছে যেগুলো আমাদের প্লাজমা প্রোটিন এর সাথে বাইন্ড করে। ধরলাম এটা হচ্ছে তেমন একটা ড্রাগ। আচ্ছা, একটা ড্রাগ গিয়ে যখন প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে তখন আমাদের এই আলোচনাটা গুরুত্বপূর্ণ কেন আমরা একটু দেখি। ধরলাম যে এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল। এটা হচ্ছে কি? আমাদের ব্লাড ভেসেল। আমাদের ব্লাড ভেসেলের ভেতরে আমরা দেখতেছি যে আমাদের ব্লাডের একটা প্লাজমার সাথে একটা ড্রাগ গিয়ে কি করলো? বাইন্ড করলো। এখন আমাকে দেখি বলো যে আমাদের এই যেই প্লাজমা প্রোটিনটা আছে এই প্লাজমা প্রোটিনটা কি আমাদের এই ব্লাড ভেসেলটা থেকে বাইরে বের হতে পারবে? উত্তর হচ্ছে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের এই প্লাজমা প্রোটিন যেটা আছে এটা অনেক বড় মলিকিউল, এটা চার্জ মলিকিউল এবং এটা লিপিড সলিউবল মলিকিউল না, যার জন্য আমাদের এই প্লাজমা প্রোটিনটা আমাদের এই মেমব্রেনটাকে ক্রস করতে পারে না। আচ্ছা, এখন এই প্লাজমা প্রোটিনটা যদি আমাদের এই মেমব্রেনটাকে ক্রস করতে না পারে তাহলে এই প্লাজমা প্রোটিনের সাথে আমাদের যে ড্রাগটা লেগে আছে এই ড্রাগটা কি আমাদের এই মেমব্রেনটা ক্রস করতে পারবে? উত্তর হচ্ছে না, এই ড্রাগটাও আমাদের এই মেমব্রেনটা ক্রস করতে পারবে না। তাহলে প্লাজমা প্রোটিনের কথা আমরা কেন বললাম? যদি কোনো ড্রাগ গিয়ে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে
তাহলে সেই ড্রাগ এই ডিস্ট্রিবিউশনটা কেমন হবে? আমরা চিন্তা করতে পারি যে সেই ড্রাগের ডিস্ট্রিবিউশনটা কম হবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন কিন্তু মেমব্রেনকে ক্রস করতে পারে না। আমাদেরকে এটাই এখান থেকে নিতে হবে। এখন একটা ড্রাগ এর সাথে যে আমাদের প্লাজমা প্রোটিন বাইন্ড করতেছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে প্লাজমা প্রোটিন বাইন্ডিং। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে প্লাজমা প্রোটিন বাইন্ডিং। তাহলে আমাদের ডিস্ট্রিবিউশন এর বেলায় আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কি? আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে প্লাজমা প্রোটিন বাইন্ডিং। প্লাজমা প্রোটিন বাইন্ডিং আমাদের আলোচনা থেকে আমরা বুঝতে পারতেছি একটা ড্রাগের যদি প্লাজমা প্রোটিন বাইন্ডিংটা যদি বেশি হয় তাহলে ডিস্ট্রিবিউশনটা কম হবে, আর প্লাজমা প্রোটিনের বাইন্ডিংটা যদি কম হয় তাহলে ডিস্ট্রিবিউশনটা বেশি হবে। আচ্ছা, এখন প্লাজমা প্রোটিন বাইন্ডিং সম্পর্কে আমরা আরও কিছু কথাবার্তা জানি। আমাদের যে অ্যাসিডিক ড্রাগগুলো আছে সেগুলা সাধারণত গিয়ে অ্যালবুমিন এর সাথে বাইন্ড করে। তাহলে আমি কথাটাকে আবারও বলি, আমাদের যে অ্যাসিডিক ড্রাগগুলো আছে সেগুলো গিয়ে সাধারণত অ্যালবুমিন এর সাথে বাইন্ড করে। এটা মনে রাখাটা খুবই ইজি, অ্যাসিডিক ড্রাগ অ্যালবুমিন এর সাথে বাইন্ড করবে। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যে বেসিক ড্রাগগুলো আছে এগুলো গিয়ে বাইন্ড করবে হচ্ছে আলফা 1 অ্যাসিডিক গ্লাইকোপ্রোটিনের সাথে। বেসিক ড্রাগগুলো কার সাথে গিয়ে বাইন্ড করবে? আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন এর সাথে। আচ্ছা, তাহলে এই দুইটা বেসিক ইনফরমেশন আমরা এখান থেকে জেনে নিলাম। এর পরবর্তীতে আমরা জানতে পারি যে অ্যাসিডিক ড্রাগের কিছু এক্সাম্পল, আমরা জানতে পারি অ্যাসপিরিনের কথা, বারবিটিউরেটের কথা। এর পরবর্তীতে বেসিক ড্রাগগুলো আসলে কি, যেগুলো সাধারণত শেষে INE দিয়ে শেষ হয়, সেগুলোকে আমরা বেসিক ড্রাগের এক্সাম্পল হিসেবে উপস্থাপন করতে পারি, যেমন অ্যাট্রোফিন, মরফিন, অ্যামফেটামিন। এগুলো সাধারণত আলফা 1 গ্লাইকোপ্রোটিন এর সাথে বাইন্ড করে। তাহলে দুইটা কথা এখান থেকে নিতে হবে আমাদেরকে, সেটা কি? সেটা হচ্ছে অ্যালবুমিনের সাথে বাইন্ড করা হচ্ছে অ্যাসিডিক ড্রাগগুলো, আর আলফা 1 গ্লাইকোপ্রোটিন এর সাথে বাইন্ড করা হচ্ছে বেসিক ড্রাগগুলো। এক্সাম্পলগুলো আমরা এখান থেকে দেখে নিব। এখন আসো আমরা এই যে প্লাজমা প্রোটিন বাইন্ডিং নিয়ে কথাবার্তা বললাম, এটার ইম্পর্টেন্সটা কি আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত ডিস্ট্রিবিউশন এর বেলায় কি হচ্ছে, একটু আগে আমরা দেখলাম যে যদি প্লাজমা প্রোটিন বাইন্ডিং বেশি হয় কোনো একটা ড্রাগের তাহলে আমাদের ডিস্ট্রিবিউশনটা কম হয়, তাহলে ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা কম হয়। পরবর্তীতে আমরা ভলিউম অফ ডিস্ট্রিবিউশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর পরবর্তীতে আমরা আরেকটা টার্মের সাথে পরিচিত হতে পারি যেটাকে বলা হয়ে থাকে যে ডিসপ্লেসমেন্ট ইন্টারাকশন। এটাই কি বলা হচ্ছে? ডিসপ্লেসমেন্ট ইন্টারাকশন। বিষয়টা কি আমি একটু বুঝাই বলি। ধরো এটা হচ্ছে আমাদের একটা কি, এটা হচ্ছে আমাদের একটা ব্লাড ভেসেল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ব্লাড ভেসেল। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা অ্যালভিউমিন। এটা কি? এটা একটা অ্যালভিউমিন। অ্যালভিউমিন এর একটা প্রোটিন বাইন্ডিং সাইট আছে। এটা কি? এটা হচ্ছে প্রোটিন বাইন্ডিং সাইট। আচ্ছা, এখন কি হলো যে আমরা কোনো একটা কারণে এই পার্সনটাকে কি দিলাম? একটা ড্রাগ দিলাম যেটাকে আমরা কি বলি, যেটার নাম হচ্ছে যে ওয়ারফেরিন। এটাকে আমরা কি দিলাম? একটা ড্রাগ দিলাম যেটার নাম হচ্ছে ওয়ারফেরিন। আমরা নামটাকে একটু লিখি, ওয়ারফেরিন। আচ্ছা, এখন এই ড্রাগটা আমরা দিলাম যখন, তখন আমরা দেখলাম যে এই ড্রাগ এর বেশিরভাগ অংশ আমাদের এই অ্যালভিউমিন এর যে প্রোটিন বাইন্ডিং সাইট আছে এই প্রোটিন বাইন্ডিং সাইট এর সাথে গিয়ে বাইন্ড করে। ধরলাম যে ওয়ারফেরিন এর প্রোটিন বাইন্ডিংয়ের ক্যাপাসিটি হচ্ছে 99%। তাহলে আমরা যদি চিন্তা করি আমরা 100টা ওয়ারফেরিন এর মলিকিউল দিলাম, আমরা দেখব যে 99 ওয়ারফেরিন মলিকিউল কোথায় চলে আসছে? 99 ওয়ারফেরিন মলিকিউল আমাদের এই প্রোটিন বাইন্ডিং সাইটে চলে আসছে, আর একটা ওয়ারফেরিন মলিকিউল এখানে ফ্রি আছে। আচ্ছা, এখন আমরা কি জানি? আমরা জানি যে আমাদের এই যে প্রোটিনে যেই ড্রাগগুলো গিয়ে বাইন্ড করে থাকে এগুলা আসলে আমাদের বডিতে অ্যাকশন করতে পারে না, বা এগুলো আমাদের বডিতে কাজ করতে পারে না। কাজ করে কোনগুলো? কাজ করে আমাদের ফ্রি ফর্মটা। আচ্ছা, আমরা চিন্তা করলাম যে আমাদের এই ড্রাগটা গিয়ে আমাদের টিস্যুতে কাজ করলো এবং গিয়ে মেটাবোলাইজ হয়ে গেল। এর পরবর্তীতে আমরা কি দেখব? এর পরবর্তীতে দেখব যে আমাদের অনেকগুলো অ্যালভিউমিনের ভেতরে আরেকটা অ্যালভিউমিন কি করবে? আরেকটা ওয়ারফেরিন মলিকিউলকে ছেড়ে দিবে এবং আরেকটা ওয়ারফেরিন মলিকিউল আমাদের এই ওয়ারফেরিন মলিকিউলটার জায়গায় আসবে এবং এটাও চলে যাবে টিস্যুতে কাজ করবে। এভাবে একটা একটা করে মলিকিউল আসবে এবং আমাদের যে প্লাজমা কনসেন্ট্রেশন এই প্লাজমা কনসেন্ট্রেশনটাকে বজায় রাখবে এবং টিস্যুতেও সেমভাবে কাজ করবে। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের এই যে অ্যালভিউমিন, এই অ্যালভিউমিনের যে প্রোটিন বাইন্ডিং সাইট অথবা ইন জেনারেলি আমাদের যে প্রোটিনগুলো আছে এগুলোর যে প্রোটিন বাইন্ডিং সাইট, এই প্রোটিন বাইন্ডিং সাইটটা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে এটা নন স্পেসিফিক। এটা কেমন? এটা হচ্ছে নন স্পেসিফিক। এটা নন স্পেসিফিক এর মানেটা কি?
এটা নন স্পেসিফিক মানে হচ্ছে এখানে যে শুধুমাত্র ওয়ারফেরিন এসে বসতে পারে তা না, এখানে আমরা যদি অন্য একটা ড্রাগ দিই যেটা কিনা প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে, সেটাও এসে এখানে বসতে পারে। যেমন আমরা চিন্তা করলাম যে এই ওয়ারফেরিন দেওয়ার পরবর্তীতে একটা পার্সন এর বডিতে কি ডেভেলপ করলো, ইনফেকশন ডেভেলপ করলো। তো সেটার জন্য আমরা চিন্তা করলাম যে আমরা এই পার্সনটাকে কী দিব, এই পার্সনটাকে সালফোনামাইড দিব, এই পার্সনটাকে কী দিব, সালফোনামাইড দিব। আচ্ছা, তো ধরো আমরা এই পার্সনটাকে কি দিলাম, সালফোনামাইড দিলাম। এখন সালফোনামাইড সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সালফোনামাইডও কি করতে পারে, যে আমাদের অ্যালবুমিন এর প্রোটিন বাইন্ডিং সাইট এর সাথে অ্যাড হইতে পারে। আচ্ছা, এখন আমরা চিন্তা করলাম যে সালফোনামাইড এর 100টা মলিকিউল দিলাম। এখন কি হবে, এখন এই সালফোনামাইডের 100টা মলিকিউল গিয়ে কী করবে, যে আমাদের যে ওয়ারফেরিন আছে এই ওয়ারফেরিনটাকে আমাদের এই প্রোটিন বাইন্ডিং সাইট থেকে কী করতে চাইবে, সরাইতে চাইবে। আমরা চিন্তা করলাম যে 99 সালফোনামাইড এখানে ব্যর্থ হয়েছে, জাস্ট একটা সালফোনামাইড কী করছে, যে একটা ওয়ারফেরিনকে কী করছে, সরাইতে পারছে। এখন ওয়ারফেরিনকে যদি এখান থেকে সরাই দেওয়া হয়, এগুলো কোথায় চলে আসছে, এগুলো আমাদের ব্লাডে চলে আসছে। তাহলে দেখো আগে নর্মালি একটা ওয়ারফেরিন আমাদের ব্লাডে ছিল, এখন ওয়ারফেরিন কয়টা চলে আসছে, এখন ওয়ারফেরিন 2টা চলে আসছে। 2টা চলে আসছে মানেটা কি, 2টা চলে আসছে মানে আমাদের ওয়ারফেরিন এর কনসেন্ট্রেশন ব্লাডে কেমন হয়ে গেছে, ব্লাডে ডাবল হয়ে গেছে। তাহলে আমাদের ওয়ারফেরিন আগে যতটুকু কাজ করতো এখন ডাবল কাজ করবে, যার ফলে আমাদের এখানে টক্সিসিটি ডেভেলপ করতে পারে। তাহলে আমাদের এই যে ডিসপ্লেসমেন্ট ইন্টারাকশন, এই জিনিসটার মানেটা কি, ডিসপ্লেসমেন্ট ইন্টারাকশন মানে যেহেতু আমাদের অ্যালবুমিন এর গায়ে যে প্রোটিন বাইন্ডিং সাইটগুলো থাকে এগুলো যেহেতু নন স্পেসিফিক, তো আমরা যদি এমন 2টা ড্রাগ দিই যেই 2টা ড্রাগ প্রোটিন এর সাথে বাইন্ড করতে পারে, তাহলে এখানে কি হবে, যে একটা ড্রাগ আরেকটা ড্রাগকে সরাই ফেলতে চাইবে, এবং যেটা হবে যে আমাদের এখানে টক্সিসিটি ডেভেলপ করার একটা সম্ভাবনা তৈরি হবে। তাহলে প্রোটিন বাইন্ডিংয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট ইন্টারাকশন হইতে পারে, একটা ড্রাগ আরেকটা ড্রাগকে ডিসপ্লেস করতে পারে, টক্সিসিটি ডেভেলপ করতে পারে। এর পরবর্তীতে ডিউরেশন অফ অ্যাকশন, এটা বোঝাটা খুব ইজি। ধরো কোনো একটা ড্রাগের প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর পরিমাণটা বেশি, তাহলে তার ডিউরেশন অফ অ্যাকশনটা বেশি হবে। এটা আমরা কেন বললাম একটু এক্সপ্লেন করি। ধরলাম যে কোনো একটা ড্রাগ দেওয়ার পরে এটা গিয়ে আমাদের অ্যালবুমিনের এখানে বাইন্ড করছে, তাহলে বাকি যে ড্রাগগুলো থাকে সেগুলো হচ্ছে ফ্রি ড্রাগ। এই ফ্রি ড্রাগগুলোই কী করতে পারে, এই ফ্রি ড্রাগগুলোই অ্যাকশন প্রডিউস করতে পারে। আচ্ছা, এখন যখন আমাদের এই 2টা ড্রাগ টিস্যুতে চলে যাবে এবং টিস্যুতে গিয়ে যখন এই 2টা ড্রাগ মেটাবোলাইজড হয়ে যাবে, তখন আমরা দেখব যে আমাদের এখানে আরও 2টা ড্রাগ আসবে এবং এই 2টা ড্রাগ এসে আবারও এখানে কাজ করবে। তাহলে দেখো প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করলে কি হয়, প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করলে যেটা হয় যে আমাদের প্লাজমা কনসেন্ট্রেশনটা একটু কমে, আর পাশাপাশি যেটা হয় যে আমাদের ডিউরেশনটা বাড়ে, কাজ করার ডিউরেশনটা বাড়ে। প্রথমত আমাদের এইগুলো গিয়ে মেটাবোলাইজ হবে, এগুলো গিয়ে মেটাবোলাইজ হওয়া শেষ হয়ে গেলে পরবর্তীতে আবারও আমাদের এই প্লাজমা প্রোটিন থেকে ড্রাগগুলো ছুটে ছুটে ব্লাডে আসবে এবং আবারও কাজটা হবে। তাহলে ডিউরেশনটা কি কেমন হবে, ডিউরেশনটা বেড়ে যাবে। যে কথাটা এখানে বলা হচ্ছে যে প্লাজমা প্রোটিন এর যদি বাইন্ডিং বেশি হয় তাহলে ডিউরেশন অফ অ্যাকশনটা বেশি হচ্ছে। কারণটা কি, কারণ আমাদের এখানে যে বাইন্ডিং সাইটগুলো আছে এগুলা স্টোরেজ বা রিজার্ভার হিসেবে কাজ করে এবং গ্র্যাজুয়ালি এখান থেকে ড্রাগগুলা রিলিজ হয়ে আমাদের এগুলা কাজে যায়। তাহলে দেখো আমাদের এখানে আমাদের প্লাজমা প্রোটিন বাইন্ডিং সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এটা আমাদের ডিউরেশন অফ অ্যাকশনটাকে কেমন করতেছে, ডিউরেশন অফ অ্যাকশনটাকে বাড়াচ্ছে। এর পরবর্তীতে কিছু ডিজিজ স্টেটে আমাদের এই প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর যে কনসেপ্ট সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কীরকম আমরা একটু দেখি। আমরা একটা ডিজিজের কথা চিন্তা করলাম, আমরা নেফ্রোটিক সিনড্রোম এর কথা চিন্তা করলাম। তো নেফ্রোটিক সিনড্রোমে কি হয়, নেফ্রোটিক সিনড্রোমে অনেক বেশি প্রোটিন লস হয় আমাদের কিডনি দিয়ে, তার মানে এখানে অ্যালবুমিনও বেশি পরিমাণে লস্ট হচ্ছে। আর আমরা জানি যে আমাদের যে অ্যাসিডিক ড্রাগগুলো আছে এগুলো কিসের সাথে বাইন্ড করে, এগুলো অ্যালবুমিন এর সাথে বাইন্ড করে। আচ্ছা, যখন নেফ্রোটিক সিনড্রোমের মাধ্যমে আমাদের একটা পেশেন্ট এর বডি থেকে অনেক বেশি পরিমাণে অ্যালবুমিন বাইরে বের হয়ে যাচ্ছে, তখন তার ব্লাডে অ্যালবুমিনের পরিমাণটা কেমন হচ্ছে, ব্লাডে তার অ্যালবুমিনের পরিমাণটা কি হচ্ছে, ব্লাডে অ্যালবুমিনের পরিমাণটা অনেক বেশি কমে যাচ্ছে। আচ্ছা, ব্লাডে অনেক বেশি যদি অ্যালবুমিনের পরিমাণটা কমে যায় তাহলে আমাদের যে অ্যাসিডিক ড্রাগগুলো আমরা ওই পেশেন্টটাকে দিচ্ছি তার অ্যাসিডিক ড্রাগগুলো গিয়ে অনেক বেশি অ্যালবুমিনের সাথে কি বাইন্ড করতে পারতেছে না, কারণ অ্যালবুমিনের সংখ্যা তার বডিতে কম। তাহলে যেটা হবে যে এই পার্সনের বডিতে গিয়ে
ড্রাগগুলা অ্যালবুমিন এর সাথে বাইন্ড করতে পারবে না, বা অনেক কম পরিমাণে ড্রাগ অ্যালবুমিনের সাথে বাইন্ড করতে পারবে, কারণ অ্যালবুমিনের সংখ্যাটাই কম। তাহলে বেশি পরিমাণে ড্রাগ কেমন থাকবে? বেশি পরিমাণে ড্রাগ ফ্রি থাকবে। বেশি পরিমাণে ড্রাগ কেমন থাকবে? বেশি পরিমাণে ড্রাগের ফ্রি মলিকিউল আমরা পাবো। তাহলে বেশি পরিমাণে যদি ফ্রি মলিকিউল পাই, তাহলে ড্রাগটা বেশি বেশি কাজ করবে। বেশি বেশি কাজ করা মানে কি? ড্রাগটা টক্সিসিটি ডেভেলপ করবে। আচ্ছা, সেজন্য আমাদের এরকম যে ডিজিজ স্টেটগুলো আছে, যেমন নেফ্রোটিক সিনড্রোম, এগুলোতে কি করতে হবে আমাদেরকে? যে ড্রাগটার যে ডোজ সেটাকে রিডিউস করতে হবে। এর পরবর্তীতে প্লাজমা প্রোটিন বাইন্ডিংয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে ডায়ালাইসিস। আচ্ছা, এটাকে আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করি।